আজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসমাবেশ করবেন খুলনা ও যশোরে। 12ই ফেব্রুয়ারি বাক বদলের দিন, মন্তব্য জামায়াত আমিরের। আজ যোগ দেবেন চট্টগ্রামে নির্বাচনী জনসভায়। ঢাকা মহানগরীর 13টি আসনের 76% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোতায়েন থাকবে 25,000 পুলিশ সদস্য। সুষ্ঠু নির্বাচনে কঠোর নিরাপত্তা বলয় চায় ডিএমপি। ভোট উৎসবে অংশ নিতে সিলেট প্রবাসীদের দেশে ফেরার হিড়িক। বিনিয়োগ বান্ধব পরিবেশ সুনিশ্চিত হবে, প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। নিখোঁজের 3 দিন পর রাজধানীর তেজগাঁও এলাকা থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার। একই প্রতিষ্ঠানের পিয়ন রাজু হত্যাকাণ্ডে জড়িত দাবি পরিবারের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2 শহরে নির্বাচনী প্রচার অভিযানে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা 11টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় যাবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে বেলা 12টায় সমাবেশে যোগ দেবেন। এরপর হেলিকপ্টার করে যাবেন যশোরে। দুপুরে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তার খুলনা ও যশোর সফর ঘিরে উজ্জীবিত দলের নেতাকর্মী সমর্থকরা। নানা প্রান্তে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে এমন প্রত্যাশা বিএনপির। জনসভায় তারেক রহমান তুলে ধরবেন এই অঞ্চল নিয়ে তার ভাবনা, প্রার্থী ও অনুসারীদের দেবেন নির্বাচন নিয়ে দিক নির্দেশনা। নির্বাচনী জনসভায় আজ খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর তার আগমনে নগরীতে এখন উৎসবের আমেজ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আগমনের যে নির্বাচনী জনসভা উপলক্ষে যে আগমন বা যে বক্তব্য দিবেন সেটা উৎসাহ উদ্দীপনা উজ্জীবিত নেতাকর্মীরা, বিশেষ করে তাদের যে দীর্ঘদিন অপেক্ষায় থাকা 22টি বছরের পর কাছ থেকে যে নেতাকে দেখবে এমনটাই কিন্তু ওদের অপেক্ষায় রয়েছে। এবং দেখেছি যে সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে। দুপুর নাগাদ জনসভা শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ করে 12টায় বক্তব্য দিবেন তিনি, কিন্তু সকাল থেকে যারা রয়েছেন এবং রাতে এখানে অবস্থান করেছেন, বিশেষ করে নেতাকর্মীরাই মঞ্চ তৈরি এবং এখানটা অবস্থান করা এবং বিভিন্ন রকম যে কার্যক্রম পরিচালনা করার এই কার্যক্রম অংশ নিয়েছেন। এবং শহরটি বলা যায় কেউ শ্বাস রবে। বিভিন্ন ওয়ার্ডগুলিতে তারেক রহমানের আগমন বার্তা যেন পৌঁছে দেওয়া হয়েছে, অনুরূপভাবে ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল যাওয়া করে এখানে জড়ো হবেন এই জনসভাস্থলে। সেই সঙ্গে থাকছে যে জেলার যে 9টি উপজেলা রয়েছে এবং রয়েছে 2টি পৌরসভা, সেই পৌরসভা এবং উপজেলায় যারা রয়েছে তারাও কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে বিভিন্ন যানবাহনে করে তারা ছুটে আসছেন এই যে সভাস্থলটা রয়েছে, জনসভাস্থলটি এখানে আসে। এখানে শুধুমাত্র যে খুলনা মহানগরী ও জেলার নেতৃবৃন্দ আসবেন এমনটি নয়, এই স্থানটি আসবেন পার্শ্ববর্তী জেলার সাতক্ষীরা এবং বাগেরহাটের নেতাকর্মীরা, সেখানে তারাও কিন্তু এই স্থানটায় এই জনসভায় যোগ দিবেন। এবং এটা বলা যায় যে খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে সে 10টি জেলার নেতাকর্মীরা 2টি ভাগে 2টি জনসভা স্থলে যোগদান করবেন। এবং সেই 2টি জনসভা স্থলে তারেক রহমান যে দলের যে প্রধান যে চেয়ারম্যান তিনি কিন্তু বক্তব্য রাখবেন। এবং এখানটায় থাকছে যে শিল্প অঞ্চলে দীর্ঘদিনের যে দাবি যে বিশেষ করে যে বন্ধ মিল কারখানা চালু, সেটার কিন্তু একটা অবস্থান চাওয়া পাওয়া রয়েছে। এই অঞ্চলে শ্রমিক যারা রয়েছেন তাদের কিন্তু প্রত্যাশা করছেন যে জনসভার মধ্য দিয়ে যে মৃত নগরীতে পরিণত হওয়া খালিশপুর সেটাকে উজ্জীবিত করা, মিল চালু নির্দেশনা, নতুন শিল্প কারখানা গড়ে তোলার যে নির্দেশনা সে প্রতিশ্রুতি দেবেন হয়তো বা দলীয় প্রধান, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন এই অঞ্চলের যে শ্রমিক রয়েছেন তারা। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরে তারেক রহমানের নির্বাচনী সফর নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিরুল কবির রিটন। রিটন, খুলনার পরে তো তারেক রহমান যাবেন যশোরে। খুলনায় প্রস্তুতির খবর আমরা জানছিলাম, জানাবেন যশোরের প্রস্তুতি নিয়ে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, সব মিলিয়ে আমাদের জানান একটু। আপনি যেমনটি বলছিলেন, যশোরে তারেক রহমানের এটি প্রথম সফর বা আশা। এই তারেক রহমানের যশোর আশাকে কেন্দ্র করে শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ উদ্দীপনা ব্যাপক বিরাজ করছে। তারা
বাংলাদেশের আগামী যে রাষ্ট্রনায়ক তাকে দেখবার অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধু যশোর নয়, কালকে জেলা বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। আজকের এই যশোরের যে উপশহর ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমানের যে জনসভা হওয়ার কথা রয়েছে দুপুর 1:30টায়, এখানে যশোর বাদেও চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা এবং ঝিনেদার বিএনপির যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি ইলেকশন করছেন তাদেরকেও এই জনসভা থেকে পরিচয় করিয়ে দেবেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। তিনি আপনি জানেন যে তার যে সফর রয়েছে, বেলা 2টা নাগাদ তিনি যে হেলিকপ্টারে খুলনার জনসভা শেষ করে 2টা নাগাদ যশোরে পৌঁছাবেন এবং যে জনসভা স্থল তার পাশেই এ ব্লক প্রাইমারি যে স্কুল মাঠ আছে ওখানে হেলিপ্যাডে নামবেন। হেলিপ্যাডে অবতরণ করার পরেই 5 মিনিটের একটি পথ, সেখান থেকে তিনি জনসভা স্থলে আসবেন। ইতিমধ্যে যশোরের যে জনসভা হবে সে জনসভার সকল প্রস্তুতি কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে এবং টোটাল কাজটি তদারকি করছেন যশোরের না খুলনা বিভাগের যে বিএনপির সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা অনিন্দ্য ইসলাম অমিত, তার নেতৃত্বেই যে বিএনপি তাদের সকল প্রস্তুতির কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যশোরের যেহেতু সবজির জন্য উর্বর ভূমি, এখান থেকে দেশের 70% সবজি এবং মাছ দেশের বিভিন্ন অঞ্চলে যায়, ফলে যশোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় সহ ভবদহ সমস্যা বিভিন্ন যে দাবি দাবাগুলো আছে ইতিমধ্যেই দলের চেয়ারম্যানের কাছে জানানো হয়েছে এবং সেইভাবেই দল নির্বাচনী যে প্রতিশ্রুতি তার কাছ থেকে যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিএনপি তাদের এই উন্নয়নগুলো করে দেবে এই আশ্বাস পেতে চান এবং সেই কথাগুলো জেলা বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। কৌরি, যশোরের এই অবস্থা সর্বশেষ ছিল। রিটন, ধন্যবাদ আপনাকে। কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে দেশ। 12ই ফেব্রুয়ারি তা পরিবর্তনের দিন। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। কোনো ষড়যন্ত্র মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও কক্সবাজারে টানা 5টি জনসভা করবেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী জনসভায় অংশ নিতে রবিবার শেরপুর ও জামালপুর সফর করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জামালপুর সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় আমির বলেন, বেকার ভাতা হবে যুবকদের জন্য অপমান, তাই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জয়ী হলে এমপি ও তাদের পরিবারের হিসাব দিতে বাধ্য করা হবে বলে জানান তিনি। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না, যুবকদের হাতে কাজ তুলে দেব ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, তেমনি দেশ গড়ার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেব ইনশাআল্লাহ। এর আগে সকালে শেরপুরে শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে 11 দলের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, 12ই ফেব্রুয়ারি পরিবর্তনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। সত্যের আগমনধ্বনি ঘন্টা বাজাচ্ছে। মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তা এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন ঘন্টাটা একটু জোরে বাজাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ, দ্বিতীয় ভোট ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, অথবা 11 দলের যেখানে যে প্রতীক আছে সেই প্রতীক। বিশেষ একটি মহল আইডি হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনী প্রচারণাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন জামায়াত আমির। অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। এর আগে শেরপুরের শ্রীবর্দীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন আমির। সঞ্জিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।
জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি পোস্টে নারীদের নিয়ে অপমানজনক মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। নিন্দা জানিয়ে রাজপথে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। যদিও জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ভাইরালে দেশ জুড়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তীব্র নিন্দা জানায় নানা শ্রেণী পেশার মানুষ। জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদল। জামায়াতের আমিরের প্রতি ক্ষোভ জানান তারা। রাজনৈতিক দলের দর্শন এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের নেতাদের বক্তৃতা এবং তাদের সকল কাজের মধ্য দিয়ে বারবার এদেশের নারীরা একদিকে অপমানিত হচ্ছে। গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে জামায়াতের আমিরের মন্তব্যকে অশোভন বলে প্রতিবাদ জানায় বিএনপি। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা হল। এদিকে জামায়াত আমিরের পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হয়। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে তারাই হ্যাকিংয়ে জড়িত বলেও দাবি করা হয়। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকড হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির সাইবার যুগ্ম পুলিশ কমিশনার। বাংলাদেশ জামাতে ইসলামের আমির জনাব ডক্টর শফিকুল ইসলাম মহোদয়ের এক্স অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল এবং সে সংক্রান্ত একটা জিডিও হয়েছে আমরা শুনতে পেয়েছি। এই সংক্রান্তে আমাদের কাছে কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা নোংরামি ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের পরিচয় জাতির সামনে তুলে ধরা হবে। রাজধানীর মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় পথসভায় এই কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নারীদের সম্মান নিশ্চিতের কথা জানিয়ে তিনি আরও বলেন, নারীরা নিরাপত্তা ও ইজ্জতের সঙ্গে বসবাস করবে। জামায়াত সেই বাংলাদেশ গড়তে চায়। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল নামে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই নেই। গত 1 থেকে 1.5 বছরে দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক এমন অভিযোগ বিএনপির। আর নির্বাচনী প্রচারণায় নারীর উপর হামলার প্রতিবাদ ও প্রয়োজনীয় ব্যবস্থার দাবি করেছে জামায়াত। দলের শীর্ষ পদে নারীদের থাকা মুখ্য নয় বলেও মনে করেন তারা। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণবিধি ভঙ্গসহ নানা অভিযোগ জমা হচ্ছে নির্বাচন কমিশনে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে নির্বাচন ভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, এনআইডি ও বিকাশ নাম্বার নিয়ে যারা কেলেঙ্কারি করেছে তারাই ভোটার মাইগ্রেশনের মতো কাজ করেছে। 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে
যেটা অস্বাভাবিক, তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই এবং আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই। জামাত ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারীদের বাধা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিতে যান জামাত নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নারী কর্মীদের উপর হামলার ঘটনা বারবার জানানোর পরেও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশের নারী সমাজ খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা, সুতরাং তাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। এ সময় জামাত ইসলামের মহিলা শাখার প্রতিনিধি প্রফেসর হাবিবা সুইট বলেন, জামাত নারীর ক্ষমতায়নের পরিপন্থী না, শীর্ষ পদে থাকা নয়, অধিকার আদায় গুরুত্বপূর্ণ। আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এবার আমরা কোনো ক্যান্ডিডেট দিব না ইনশাল্লাহ। আমরা তো লোকাল ইলেকশনে আমরা পার্টিসিপেট করেছি, সেটা ডাটা তো আপনাদের কাছে আছে। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। এছাড়া সন্ধ্যায় নির্বাচন পর্যবেক্ষণের জন্য কার্ড ও স্টিকার দেয়া নিয়ে সাংবাদিকদের সাথে বৈঠকে বসেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা মহানগরীর 13টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোর গুরুত্ব বিবেচনায় প্রায় ৭৬% ঝুঁকিপূর্ণ। ২১31টি ভোট কেন্দ্রের মধ্যে ১৬১৪টির এই পরিসংখ্যান জানান দিচ্ছে ভয়াবহতার। এসব কেন্দ্রকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোট গ্রহণ নির্বিঘ্ন ও বাধাহীন করতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে চায় ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। বিশ্লেষকরা মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। বিগত 3টি জাতীয় নির্বাচনেই পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। পতিত সরকারের একতরফা নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিন বদলের পালা, এবার প্রেক্ষাপট ভিন্ন। ভোটের উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে মরিয়া প্রশাসনও, তারপরও ভোট নিয়ে শঙ্কা আছে কারো কারো। ভোটের ময়দান সুরক্ষিত রাখতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। নিজেদের অতীত ব্যর্থতা ঘোচাতে এবার ছক আঁকছেন ভিন্ন আঙ্গিকে। এরই মধ্যে পরিবর্তন আনা হয়েছে মহানগরী সব থানার ওসির বদলির মাধ্যমে। প্রশিক্ষিত করে তোলা হয়েছে পুলিশের 1.5 লাখ সদস্যকে। মহানগর পুলিশের তথ্য অনুযায়ী মহানগরীর 13টি সংসদীয় আসনে মোট 2131টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে 1614টি, যেখানে মোতায়েন থাকবে 3 জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 2 জন ও সাধারণ কেন্দ্রে 1 জন পুলিশ সদস্য। যে সংখ্যা দাঁড়ায় 50 থানার 25,000-এ। শুধু প্রযুক্তি আর পুলিশ মোতায়েন করে আশার আলো দেখতে চান না বিশ্লেষকরা। চান ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি। আইন শৃঙ্খলা ব্যবস্থাটা অনেক বেশি স্ট্রং করা দরকার ছিল, যেটা আমার কাছে মনে হচ্ছে এটা এখন আমরা করতে পারি নাই। ইলেকশন কেন্দ্র করে একটা পলিটিশিয়ান ক্রিমিনাল একটা নেকজাস তৈরি হয়, সেই নেকজাসটা কিন্তু আমাদের ভাঙতে হবে। যদি আমরা সেটা না ভাঙি তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন অনেক পরিমাণ সহিংসতা বেড়ে যাবে। ডিএমপির মুখপাত্র জানান, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে বডি অন ক্যামেরা ও সিসি ক্যামেরা সহায়তা নেওয়া হবে। প্রয়োজনে বাড়ানো হবে সদস্য সংখ্যা। পুলিশের সদস্য সংখ্যা যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে একটু বেশি থাকবে, মাঝারি যেগুলো সেগুলোতে আর একটু কম, এবং সাধারণ যেগুলো সেগুলোতেও থাকবে। প্রত্যেকটা ভোট কেন্দ্রেই বডি অন ক্যামেরার আওতার মধ্যে থাকবে। এইসব ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা ভোট কেন্দ্রগুলোর প্রকৃত চিত্র কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরাসরি দেখতে পারবো। রাজধানীর ভোটের পরিবেশ দেখেই জাতীয় নির্বাচনের সার্বিক একটি মূল্যায়ন উঠে আসে। এ কারণেই নগরীর ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের অতি ঝুঁকিপূর্ণ 20টি ভোট কেন্দ্রের মধ্যে 16টি সীমান্তবর্তী মহেশপুর উপজেলায়। সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এলাকাটিতে। বিজিবির চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। ভোট ঘিরে সুষ্ঠু পরিবেশ চান সীমান্তের বাসিন্দারা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গাংপাড়ার বাসিন্দা ভীম মণ্ডল ও মায়ারানী দম্পতি সীমান্ত এলাকায় কাজের সময় জানাচ্ছিলেন জাতীয় নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশার কথা। ভালো উন্নতি যেভাবে সেভাবে সেই সরকার যেন আরো ভালো সেভাবে পাই, আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়ে যাতে বেরিয়ে আসতে পারি। ঝিনাইদহের 4টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র 588টি। এর মধ্যে 217টি ঝুঁকিপূর্ণ ও 20টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অতি ঝুঁকিতে থাকা 16টি কেন্দ্রের অবস্থানই সীমান্তবর্তী মহেশপুর উপজেলায়।
মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ 4 আসনে মোট ভোটার 4,31,015 জন। সব শঙ্কা কাটিয়ে নিরাপদে যেন ভোট দিতে পারেন এই প্রত্যাশা তাদের। বিগত 17 বছর আমরা ভোট দিতে পারিনি, ভোটের মাঠে যেতে পারিনি, ভোট কেন্দ্রে যেতে পারি সুষ্ঠুভাবে, এটা নিরাপত্তা চাই। আমরা সীমান্তের মানুষ, এই কেন্দ্রে আমরা চাই সুষ্ঠু ভোট হোক, সুষ্ঠু সমাধান ভোট দিতে পারে। সীমান্ত এলাকায় তা ঝুঁকিপূর্ণ হতেই পারে। এখন যদি সেইভাবে ব্যবস্থা হয়, ভোট হলে আমরা ঠিকভাবে দিতে পারবো, যে প্রশাসন ভালো থাকে। মহেশপুরের 75 কিলোমিটার সীমান্তের 10.5 কিলোমিটার নেই কাঁটাতার। নির্বাচন ঘিরে এসব এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। পার্শ্বদেশ থেকে কোনো অস্ত্র, গোলাবারুদ, ইভেন্ট, জাল টাকা না আসতে পারে, যাতে নির্বাচনকে প্রভাব বিস্তার করতে অথবা নির্বাচনকে বানচাল করা একটা অপচেষ্টা না করতে পারে। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। চোরাচালান রোধেও সতর্কতার কথা জানিয়েছে বিজিবি। ডিবিসি নিউজ ডেস্ক। ভোট উৎসবে যোগ দিতে দেশে ফেরার হিড়িক পড়েছে সিলেটের প্রবাসীদের। পছন্দের প্রার্থী ও দলকে জেতাতে সক্রিয় হচ্ছেন মিছিল, মিটিং সহ প্রচারণায়। নতুন সরকার প্রবাসীদের সমস্যা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেবে, সুনিশ্চিত হবে নিরাপদ বিনিয়োগ বান্ধব পরিবেশ, এই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন সিলেটের প্রবাসীরা। নিয়মিত দেশের রেমিটেন্স যোগানের পাশাপাশি 71 থেকে 24 সকল রাজনৈতিক সংকটে পাশে দাঁড়ান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট উৎসবের অংশ হতে দেশে আসছেন হাজার হাজার প্রবাসী। নিজেদের পছন্দের দলকে সমর্থনের সাথে সাথে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চান রেমিটেন্স যোদ্ধারা। আমরা এই একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি প্রবাস থেকে। আমরা চাই দেশের জনগণ, দেশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। সুন্দর বাংলাদেশের সুযোগ এসেছে, আবার আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র হবে এবং ইনশাআল্লাহ আগামী 5 থেকে 10 বছরের ভিতরে বাংলাদেশ একটা সুন্দর অবস্থানে যাবে। এদিকে সিলেট অঞ্চলের প্রার্থীরাও প্রচারণায় প্রবাসীদের ইস্যুগুলো গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। বলছেন প্রবাসীদের কল্যাণে নানা পরিকল্পনার কথা। এটা সংস্কার করা এবং সেখানে যে হয়রানি করা হয় ইমিগ্রেশনের নামে, সেখানে তাদেরকে হেল্প করা এবং বাড়িতে যাওয়া পর্যন্ত তাদের ভয়ভীতি তাকে হেল্প করা। এই জন্য আমি যেতে পারি একটা হেল্প ডেস্ক করে তাদেরকে সহযোগিতা করব। প্রবাসী সন্তানগুলি তারা যাতে বাংলাদেশের নিরাপদে আসতে পারে, আর প্রবাসীরা যাতে আমার সিলেটের জব অপরচুনিটির জন্য প্রবাসীর ইনভেস্টমেন্ট আমি দক্ষিণ সুরমায় তাদের ইনভেস্ট নিশ্চিত করব। পরিবর্তিত বাংলাদেশে প্রবাসীদের চতুর্থ প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্ট করতে নতুন ধারার রাজনৈতিক চর্চার প্রত্যাশা প্রবাসী কমিউনিটি নেতাদের। কেবল নারীর টানে দেশে ফিরে জন্মমাটিকে স্পর্শ করাই নয়, এদেশে বিনিয়োগ কিংবা এদেশে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা অনেক। আসছে ভোটে প্রবাসীরা আসছেন, তারা এদেশের সাথে সম্পর্ক বাড়াচ্ছেন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রার্থী এবং রাজনৈতিক বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। শিক্ষা, সংস্কৃতি আর রাজনীতির প্রাণকেন্দ্র বলা হয় চট্টগ্রাম 9 আসনকে। ভিআইপি আসন হিসেবে পরিচিত এই আসনে যেমন রয়েছে গুরুত্বপূর্ণ সব বাণিজ্যিক ও ঐতিহাসিক স্থাপনা, তেমনি রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত জনদুর্ভোগও। নির্বাচন সামনে রেখে উন্নয়নের প্রতিশ্রুতির চেয়েও ভোটারদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা আর যানজট থেকে মুক্তি। আর ভোটারদের মন জয় করতে প্রার্থীদের দিতে হচ্ছে টেকসই সমাধানের প্রতিশ্রুতি। আন্দরকিল্লা, কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার সহ নগরীর কয়েকটি ওয়ার্ড নিয়েই নগরীর প্রাণকেন্দ্রের আসন চট্টগ্রাম 9। মেয়রের বাসভবন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়, কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর আর নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান এই আসনে। আর এ কারণেই একে বলা হয় চট্টগ্রামের ভিআইপি আসন। তবে ভিআইপি তকমা থাকলেও এই আসনের বড় একটি অংশের নাম দুর্ভোগের সমর্থক। সামান্য বৃষ্টিতেই বাকলিয়া বা চকবাজারের অলিগলি তলিয়ে যায় হাঁটু পানিতে। জলাবদ্ধতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানজটও। বেশি জলবদ্ধা, মানুষ যাইতে পারে না, গাড়ি ঘোড়া কষ্ট, এইগুলি সমস্যা একটু সমাধান চাই। ভালো একটা প্রতিনিধি চাই যে ভালো কাজ করবে, ওই ভালো দেখবো, ওনাকেই আমরা ভোট দিব। সামনে নির্বাচন, আমরা এমন একজন প্রার্থী চাই
যেন সে জনগণের কথা চিন্তা করে। অপরিকল্পিত নগরায়নের ফলে নগরীর অনেক সংকট এখনো কাটেনি, দাবি প্রার্থীদের কারো কারো। সব দিক থেকেই তো আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন তো আসলে আগে হয় নাই, তো সেজন্য আমরা সুপরিকল্পিতভাবে সব সেক্টরে আমরা কাজ করব ইনশাআল্লাহ। রাজনৈতিক সমীকরণে এই আসনটি সব দলের জন্যই মর্যাদার, তবে এবারের সমীকরণ কিছুটা ভিন্ন। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের দিতে হচ্ছে টেকসই সমাধানের প্রতিশ্রুতি। আমাদের কমিটমেন্ট হচ্ছে জনগণের যে প্রত্যাশা, একটি সুন্দর মানুষের নিরাপদ নগরী, সেই নগরী করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। প্রতীক দেখে এবার ভোট দিবে না সেটাই আশ্বস্ত করতেছে। অবশ্যই তারা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবে, সেজন্য আমি মনে করছি যোগ্য প্রার্থী হিসাবে এইখানে চট্টগ্রাম 9 আসনে একমাত্র স্থায়ী 9 আসনের স্থায়ী বাসিন্দা আমি একজনই। বাণিজ্যিক গুরুত্ব আর ঐতিহ্যের মিশেলে চট্টগ্রাম 9 আসনের রায় শেষ পর্যন্ত কার দিকে যায় সেটি এখন দেখার বিষয়। প্রচলিত আছে ভিআইপি এই আসন থেকে যে দলের প্রার্থী বিজয়ী হন সেই দলই সরকার গঠন করে, বিজয়ী প্রার্থী পান মন্ত্রিত্ব। তবে ভোটাররা বলছেন যেই দলই ক্ষমতায় আসুক বা যেই মন্ত্রিত্ব পাক, নাগরিক সমস্যা ও সংকট নিরসনে কাজ করবেন এমন জনপ্রতিনিধি চান তারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক ইইউর বাজারেও ব্যাহতভাবে প্রবাসিতাকার পায়, সেজন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অফ কমার্স ইউরোচেম এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশ ইইউ বাণিজ্য সম্পর্ক আরও মসৃণ করা এবং ব্যবসা বান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিয়েও কথা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির যে 6টি মামলা হয়েছিল তার মধ্যে বাকি 2 মামলার রায় ঘোষণা হবে আজ। এই 2 মামলার একটি শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট দুর্নীতি মামলা, অপরটি তার ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর। ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম মামলার রায় ঘোষণা করবেন। এর আগে 4 মামলাতে দণ্ডিত শেখ হাসিনা এই 2 মামলারও আসামি। তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে ভাগ্নিকে প্লট বরাদ্দে সহায়তা করেছেন। আর মা শেখ রেহানার প্লট মামলায় দণ্ডিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার ভাই ও বোনের 2 প্লট দুর্নীতি মামলারও আসামি। আসামিদের মধ্যে কেবল খুরশিদ আলম কারাগারে আছেন, অন্যরা পলাতক। প্লট দুর্নীতির 4 মামলায় শেখ হাসিনাকে 26 বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া 1 মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছর, শেখ রেহানার 7 বছর এবং টিউলিপের 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। ইউক্রেনে খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন ওই বাসে থাকা অন্তত 15 জন, আহত হয়েছেন আরও 7 জন। রবিবার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের তেরনিভস্কা শহরে এই হামলার ঘটনা ঘটে। জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে এক বিবৃতিতে জানায়, হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তারা সবাই কর্মস্থল থেকে ফিরছিলেন। দেশটি জরুরি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে হামলার পর একটি পোড়া বাস সড়কের পাশে উল্টে পড়ে আছে। এদিকে রবিবার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ পূর্ব শহর জাপোরিজিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে 9 জন আহত হয়েছেন। এমন এক সময় এসব হামলার কথা জানা গেল যখন আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার 2য় পর্ব শুরু হচ্ছে বুধবার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।